সম্মানিত সুধী, এ পর্যায়ে আজকের এই দুটি গ্রন্থ প্রকাশনার পালা। মঞ্চে উপবিষ্ট প্রধান অতিথি, সভাপতি এবং বিশেষ অতিথিবৃন্দকে নিয়ে এই গ্রন্থ দুটির লেখক, সংকলক এবং সম্পাদক অধ্যাপক ডক্টর সাইফুল ইসলাম পরপর দুটি গ্রন্থের মোড়ক উন্মোচন করবেন। প্রথমেই লিভিং লিজেন্ড তারেক রহমান, নেতা ও নেতৃত্ব লুক থ্রু বইটি মোড়ক উন্মোচন করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং মঞ্চে উপবিষ্ট সকলকে। মোড়ক উন্মোচন হচ্ছে লিভিং লিজেন্ড তারেক রহমান, নেতা ও নেতৃত্ব লুক থ্রু। শোভা প্রকাশ থেকে প্রকাশিত এবং অধ্যাপক ডক্টর সাইফুল ইসলামের রচিত, সম্পাদিত এবং সংকলিত বই লিভিং লিজেন্ড তারেক রহমান, নেতা ও নেতৃত্ব লুক থ্রু। তারেক রহমান, অ্যান ইন্সপিরেশনাল জার্নি টু লিডারশিপ। লিভিং লিজেন্ড তারেক রহমান, নেতা ও নেতৃত্ব লুক থ্রু বইটির মোড়ক উন্মোচন করার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এ পর্যায়ে আরেকটি বই, ফ্যাসিস্ট শেখ হাসিনার দুর্নীতি ও দুঃশাসন, এই বইটির মোড়ক উন্মোচন করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। অধ্যাপক ডক্টর সাইফুল ইসলামের রচনা, সংকলন এবং সম্পাদনায় গ্রন্থ ফ্যাসিস্ট শেখ হাসিনার দুর্নীতি ও দুঃশাসন, ফ্যাসিস্ট শেখ হাসিনা, অ্যান এপিটম অফ করাপশন অ্যান্ড রুথলেসনেস, এই শীর্ষক গ্রন্থ মোড়ক উন্মোচন করলেন প্রকাশনা উৎসবের মাননীয় প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং সভাপতি সহ লেখক ও প্রকাশক। ফ্যাসিস্ট শেখ হাসিনার দুর্নীতি ও দুঃশাসন, এই বইটির মোড়ক উন্মোচন করলেন আমাদের আজকের অনুষ্ঠানের অতিথিবৃন্দ। অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। সম্মানিত সুধী, এ পর্যায়ে আমাদের আজকের প্রকাশনা উৎসবের মাননীয় প্রধান অতিথির বক্তব্যের পালা। আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে আজকের এই অনুষ্ঠানে বক্তব্য প্রদান করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা জননেতা নজরুল ইসলাম খান। বিনীত অনুরোধ জানাচ্ছি জননেতা নজরুল ইসলাম খানকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানের জন্য। Bismillahirrahmanirrahim. Center for Development Research, CDR আয়োজিত শোভা প্রকাশ কর্তৃক প্রকাশিত লিভিং লিজেন্ড তারেক রহমান, নেতা ও নেতৃত্ব লুক থ্রু এবং ফ্যাসিস্ট শেখ হাসিনার দুর্নীতি ও দুঃশাসন, এই বিষয়ে দুইটি গ্রন্থ আজ প্রকাশিত হচ্ছে। এটা সংকলন এবং সম্পাদনা করেছেন আমাদের অত্যন্ত প্রিয় সহকর্মী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরমেন্স বিভাগের সাবেক চেয়ারম্যান
অনুষ্ঠানের শ্রদ্ধেয় সভাপতি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, এদেশের বিশিষ্ট শিক্ষাবিদ আমার অধ্যাপক ডক্টর ওয়াকিল আহমেদ, এখানে উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, এদেশের ব্যবসায়ী জগতে সর্বোচ্চ পদাধিকারী ছিলেন এপিসিসির সাবেক সভাপতি এবং বিএনপির অন্যতম ভাইস চেয়ারম্যান, এবং তারও লেখা অনেক বই আছে। কাজে একজন বিশিষ্ট লেখক ও বটেন তিনি, জনাব আব্দুল আউল মিন্টু। এখানে উপস্থিত অত্যন্ত জনপ্রিয় ছাত্র নেতা, জননেতা, খুবই ভালো বক্তা, যার বক্তব্যের পরে আর অন্যদের বক্তব্য শোনার তেমন আগ্রহ থাকে না মানুষের, জনাব হাবিবুন নবী খান সোহেল। উপস্থিত উনি চলে গেছেন আমাদের ডক্টর সুকমল বড়ুয়া, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা। এখানে উপস্থিত শোভা প্রকাশের স্বত্বাধিকারী মহোদয় এবং সেন্টার ফর ডেভেলপমেন্ট রিসার্চের এবং শাসন বিরোধী আন্দোলনে আমাদের যারা সাথী ছিলেন, আমাদের দলের বিভিন্ন আন্দোলনের নেতৃবৃন্দ এবং প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। যে দুটো বই নিয়ে আজকে আমরা এখানে কথা বলবো, এই দুটি সংকলিত এবং সম্পাদিত। মনে হতে পারে যেটা স্বাভাবিক হিসাবে যে গ্রন্থ আমরা বিবেচনা করি, নতুন কিছু লেখা, নতুন কিছু সৃষ্টি, এটা তো সেটা নয়। এখানে দেশে বিদেশে প্রকাশিত, অনলাইনে, প্রিন্টে যেসব খবর, প্রাসঙ্গিক যেসব ফিচার, এগুলো সম্পাদিত করে, সংকলিত করে আমাদের সামনে একটা গ্রন্থ আকারে উপস্থাপন করা হয়েছে। এই কাজটা খুব সহজ নয়। বইটার যে নাম, সেটার সঙ্গে মিলিয়ে সেই প্রাসঙ্গিক বিষয়গুলিকে সংকলিত করা, এটা খুব গুরুত্বপূর্ণ। আমরা দেখেছি যে এখানে উনি লিভিং লিজেন্ড তারেক রহমানের তার নেতা এবং নেতৃত্ব নিয়ে লিখেছেন। এটা করতে যে ধারাবাহিকভাবে তিনি নিয়ে আসছেন, সেটা হলো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান, যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, স্বাধীনতা অর্জনে সামনের কাতারে থেকে লড়াই করেছেন এবং সেই স্বাধীনতাকে সুসংহত করার জন্য জীবন বাজি দিয়ে, জীবন বাজি রেখে 7ই নভেম্বর দায়িত্ব গ্রহণ করেছিলেন। তিনি বলতেন, মানুষ বাঁচলে দেশ বাঁচবে। তার অনুপস্থিতিতে যিনি দায়িত্ব নিলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া 2008 সালে
বিএনপির কাউন্সিলে যে স্লোগান ঘোষণা করলেন সেটা হলো দেশ বাঁচাও মানুষ বাঁচাও। আর এই সাম্প্রতিক আন্দোলনে এই আন্দোলনটাকে গড়ে তোলার জন্য যিনি সবচেয়ে বেশি এবং অব্যাহতভাবে দায়িত্ব পালন করেছেন তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এবং তিনি লড়াইয়ের ময়দানে থেকে যে স্লোগানটা দিলেন ওই একই, দেশ এবং দেশের মানুষকে বাঁচানোর জন্য, কিন্তু তার স্লোগান ছিল লড়াইয়ের স্লোগান, হটাও মাফিয়া, বাঁচাও দেশ, টেক ব্যাক বাংলাদেশ। এই যে ধারাবাহিক পরিবর্তন, ধারাবাহিক অগ্রগতি, ধারাবাহিক চলা, এটাকে গুছিয়ে আমাদের সামনে উপস্থাপন করার জন্য আমি সাইফুল ইসলাম সাহেবকে আন্তরিক ধন্যবাদ জানাই। বন্ধুরা, কাজটা খুব সহজ না। শহীদ জিয়া যখন 1975 সালে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছিলেন, আমরা জানি যে সেই সময় কোনো সংসদ ছিল না, সেই সময় কোনো রাজনৈতিক দল ছিল না, সেই সময় কোনো মন্ত্রিসভা ছিল না। সেই সময় ছিল শুধু একদিন বয়সী একজন রাষ্ট্রপতি। সারা দেশে বিশৃঙ্খলা, প্রশাসন, আইন শৃঙ্খলা বলতে কিছু নাই। এমনকি সেনানিবাস, যে সবচেয়ে সুশৃঙ্খল বলে পরিচিত, সেখানে মানুষ খুন হচ্ছে, অফিসারদের খুন করা হচ্ছে। সেই সময় দায়িত্ব নিয়েছিলেন দেশপ্রেমে উদ্দীপ্ত, সাহসী মুক্তিযোদ্ধা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম। সেরকমই আর একটা দুঃসময় 1990 ছাত্র গণঅভ্যুত্থানের পর, যখন দেশের অ্যানুয়াল ডেভেলপমেন্ট বাজেট, যেটা বলে এডিবি, মানে জাতীয় উন্নয়নের যে বাজেট, এর সবটাই 100% বিদেশি ঋণ এবং সাহায্য নির্ভর ছিল। এখন তো আওয়ামী লীগ সরকারের মন্ত্রী মোহিত সাহেব বলেছিলেন, এ তো পুকুর চুরি না, এটা সাগর চুরি। এটা অন্যদের বলা লাগবে কি যে এই সরকার কতটা দুর্নীতিবাজ আর কতটা লুটপাটকারী? তাদের নিজেদের দলের, নিজেদের সরকারের মন্ত্রী বলেছে। এরশাদ আমলে ওই রকম দুর্নীতি অনাচার ছিল অনেক। সেরকম সময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দায়িত্ব নিতে হয়েছিল এবং নিয়ে সে দায়িত্ব পালন করে দেশকে তিনি এমার্জিং টাইগারে পরিণত করেছিলেন। এটাই ইতিহাস। আজকেও এই যে সীমাহীন লুটপাট এবং দুর্নীতি করে দেশটাকে নিঃস্ব করে ফেলা হয়েছে। কয়েকদিন আগে পত্রিকায় দেখলাম যে আমাদের রেভিনিউ ইনকামের 51% ব্যয় করা হয়েছে ঋণের সুদ পরিশোধ করার জন্য। একটা রাষ্ট্রের রেভিনিউ ইনকাম, যেটা রাজস্ব আয়, সেখান থেকে অর্থ বাঁচে, তাই দিয়ে দেশের উন্নয়নের কাজ করা হবে, এটা স্বাভাবিক। কিন্তু তার অর্ধেকেরও বেশি যদি শুধু ঋণ শোধ করতে লাগে,
তাহলে সেই দেশের উন্নয়ন হবে কি করে? এতই ঋণ করা হয়েছে, শুধু সরকার ঋণ করেছে তা না, তাদের বসংবদ যারা শিল্পপতি ব্যবসায়ী তাদের ঋণের যে দায় সরকার গ্রহণ করেছে, সবরেইন রেসপন্সিবিলিটি যেটা, এটা বিলিয়ে যে পরিমাণ আগামী কয়েক বছরের মধ্যে, এখনই বাংলাদেশের বাজেটের সবচেয়ে বড় অংশ ব্যয় হয় ঋণ এবং ঋণের সুদ পরিশোধে। যত দিন যাবে তত আরো বিপজ্জনক অবস্থায় পড়ে যাব আমরা। অন্য কোনো কাজের জন্য টাকা খরচ করার অবশিষ্ট থাকবে না। এই যে দুর্নীতি, অনাচার, এই যে লুটপাট, এই যে অর্থ পাচার, এই যে দেশটাকে লুটে পুটে খাওয়া, যারা আমরা আজকে বেঁচে আছি, যারা দেখছি, আমরা তো দেখছি, কিন্তু তারপরেও হয়তো আরো 2-4-10 বছর পরে আমরা হয়তো ভুলে যাব অনেক কিছু। 2-4টা পয়েন্ট মনে থাকবে, আর কিছু মনে থাকবে না। এবং যখন এটা কেউ বলতে যাবে, অনেকে বিশ্বাস করতে চাইবে না যে এটা কি করে সম্ভব যে ব্রিজ বানানো যায় 2000 কোটি টাকা, সেটা 30,000 কোটি টাকা লাগছে, এটা কি সম্ভব নাকি? তখন এই বইটা বের করে দেওয়া যাবে তাদেরকে, পড়ে দেখো কিভাবে 2000 কোটি টাকার একটা ব্রিজ 30,000 কোটি টাকায় তৈরি হয়েছে। তখন এই বইয়ের গুরুত্ব আরো বেশি করে আমরা অনুভব করব। বন্ধুরা আমার, এই বইতে আরো বেশ কিছু জিনিস আছে, যেমন আমরা যারা রাজনীতি করি, আমরা যারা বিএনপি বা বিভিন্ন অঙ্গ দল করি, আমাদের জন্য বিভিন্ন সময়ে তারেক রহমান সাহেব বিভিন্ন বিষয়ে বিভিন্ন প্রেক্ষিতে যেসব বক্তব্য দিয়েছেন, এই বক্তব্যগুলি কাজে লাগে। যেমন তিনি একটা জায়গায় বলেছেন যে অতি সম্প্রতি যে নিজের মহৎ কাজ দিয়ে প্রমাণ করুন যে আপনি আওয়ামী লীগ না, আপনি একজন মানুষ। খুব ইন্টারেস্টিং কথা, যে আপনি ভালো কাজ দিয়ে প্রমাণ করেন যে আপনি আওয়ামী লীগ না, অর্থাৎ আওয়ামী লীগ ভালো কাজ করে না কখনো, এবং এটাও প্রমাণ করেন যে আপনি একজন মানুষ, আর ওরা মানুষ না, আসলে অমানুষ। এই কথাগুলি মনে রাখা দরকার, আর মনে রাখার জন্য সাহায্য করবে আমাদের এই বইগুলি। এখানে এই বইটা গুরুত্ব। তারেক রহমান সাহেব বলছেন যে ক্ষমতার পরিবর্তন মানে শুধু রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন না, ক্ষমতার পরিবর্তন মানে হলো রাষ্ট্র, রাজনীতি, জনগণ এর গুণগত পরিবর্তন। আর রাজনৈতিক নেতাকর্মীদের আচরণ গুণগত পরিবর্তন যদি না হয়, জ্ঞানভিত্তিক রাষ্ট্র এবং সহনশীল উন্নত সমাজ তাহলে গড়া সম্ভব না। অর্থাৎ ক্ষমতার পরিবর্তন, আমাদের অনেকেই আজকাল বক্তৃতায় দেয়, দেখি যে এত রক্ত এগুলি শুধু ক্ষমতার পরিবর্তনের জন্য। হ্যাঁ, যদি সেই ক্ষমতার পরিবর্তন দেশ, জনগণ, মানুষ এবং এই রাষ্ট্রের পরিবর্তনের জন্য হয়, যদি সেই ক্ষমতার পরিবর্তন মানুষের ভাগ্যের উন্নয়ন সাধন করে, যদি সে ক্ষমতার পরিবর্তন এতদিনের যে দুর্নীতি, অনাচার, দুঃসহ, নিপীড়ন, নির্যাতনের যে পরিবেশ, সেই পরিবেশ থেকে মানুষকে মুক্ত করতে পারে। আর এর সবকিছু করার জন্য ক্ষমতার পরিবর্তনের তো কোনো বিকল্প নাই।
আপনার একটা রাষ্ট্র পরিচালনা করতে হলে তো আপনার রাষ্ট্রের ক্ষমতার পরিবর্তন আনতে হবে, এবং সেটা আনতে হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়, ভোটের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে। সেটা যখন দাবি করা হয় তখন এই কথা বললে তো ভুল যে শুধু ক্ষমতার জন্য পরিবর্তন হয় নাই। অবশ্যই ক্ষমতার পরিবর্তন ছাড়া আপনি আর কোনো পরিবর্তন করতে পারবেন না। রাষ্ট্র এবং সমাজের পরিবর্তন এমনিতেই হয় না, এর জন্য ব্যবস্থার পরিবর্তন করতে হয়, এর জন্য আইন পরিবর্তন করতে হয়, এর জন্য প্রয়োজনীয় সংবিধান পরিবর্তন করতে হয়, এর জন্য মানুষের আচার আচরণ, চলাফেরা, কার্যক্রম সব কিছুতে পরিবর্তন আনতে হয়। আর সেই আনার নেতৃত্ব দেওয়ার জন্য যে শক্তি, সেই শক্তি প্রতিনিধিত্ব করে ক্ষমতা। পলিটিক্যাল সায়েন্সের একটা কথা আছে যে নো রাইট উইদাউট পাওয়ার, ক্ষমতা ছাড়া আপনার কোনো অধিকার নাই। ওই জন্য ক্ষমতা দরকার, সেই অধিকার অর্জনের জন্য যে অধিকার আমাকে মানুষের স্বপ্ন পূরণে সক্ষম করবে, যে ক্ষমতা আমাকে মানুষের এতদিনের দুঃখ বেদনা এটা অপসারণে বা অবসানে আমাকে শক্তি যোগাবে। এই দুঃসময়ের মধ্যেই তারেক রহমান কত দুস্থ নেতা কর্মীর পাশে দাঁড়িয়েছেন, তাদের অসহায় সন্তানদের পাশে দাঁড়িয়েছেন, তাদের মেয়েদের বিয়ের ব্যবস্থা করেছেন, তাদের স্ত্রীদের সংসার চালাতে সহযোগিতা করেছেন। কিন্তু এটা তার যতটা সামর্থ্য তা দিয়ে করার চেষ্টা করেছেন। কালকে যদি আল্লাহর মেহেরবানিতে জনগণের সমর্থনে বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায়, তাহলে সবার জন্য এই কাজটা করার যে পরিকল্পনা তার, সেই পরিকল্পনা বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা সৃষ্টি হবে। সেটা চাওয়া কি অপরাধ? না সেটা চাওয়া অস্বাভাবিক বা অন্যায়? এখন একটা জিনিস খেয়াল করা, আজকে আমাদের বাংলাদেশে অনেক বিশিষ্ট লোকরা বেশ কিছু কমেন্ট করেন, ভালোই লাগে। এবং আমরা যারা খুব ঘনিষ্ঠভাবে তারেক রহমান সাহেবের সঙ্গে কাজ করি, আমরা এটা জানি। কিন্তু এতে যখন অন্যরা বলে তখন বোঝা যায় যে আমরা যা ভাবছি এটা ঠিক। আপনার অনেকে বলেন আর কি যে তারেক রহমান সাহেব এখন অনেক ম্যাচিউরড কথা বলছেন, কাজ করছেন। আলহামদুলিল্লাহ, এটাই তো স্বাভাবিক। উনি দায়িত্ব নিয়েছেন, দায়িত্ব পালন করছেন। এবং আমি তো বলি যে আমাদের আল্লাহর অসীম মেহেরবানি আমাদের উপর। জিয়া রহমান সাহেব বিএনপি প্রতিষ্ঠা করলেন। আমাদের দেশের রাজনৈতিক বোদ্ধারা বলতেন জিয়া রহমান বেঁচে না থাকলে এই দল টিকবে না। কিন্তু আল্লাহ কি মেহেরবানি যে জিয়া রহমান সাহেব শাহাদাত বরণের পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাতে বিএনপি আরো সমৃদ্ধ হয়েছে, শক্তিশালী হয়েছে এবং পরিপূর্ণ একটা রাজনৈতিক দল হিসাবে গঠিত হয়েছে। তার মানে জিয়া রহমানের অবদান কমে গেল বা বেগম খালেদা জিয়া তার চেয়ে বড় নেতা হয়ে গেল, তা কিন্তু না। বুঝতে হবে আমাদের প্রেক্ষিতটা আলাদা, এবং সে প্রেক্ষিতে সেই কাজটা করা গেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া
জিয়াউর রহমান সাহেবকে সামনে রেখেই এই কাজটা করেছেন, তার কর্মসূচিকে ধরে রেখেই এই কাজটা করেছেন, তার আদর্শকে ধারণ করে এই কাজটা করেছেন। একই কাজ করেছেন তারেক রহমান সাহেব। বাংলাদেশের রাজনীতিতে কখনো যা হয় নাই এবার হয়েছে। ডানপন্থী দল, বামপন্থী দল, ইসলামিস্ট দল, সমাজতন্ত্রী দল, এগুলো সব একসাথে লড়াইয়ের ময়দানে নেমেছে এইবারই প্রথম, এবং ঐক্যবদ্ধভাবে যুগপৎ আন্দোলনে। এই কাজটা সম্ভব করেছেন তারেক রহমান সাহেব। এটা একটা নতুন অর্জন, এবং একই সাথে ভাবেন একবার 1982 সালে আমরা ক্ষমতাচ্যুত হওয়ার পরে আমাদের বহু মন্ত্রী, এমপি, নেতা দল ত্যাগ করেছিল। এমনকি 2006 সালে যখন আমরা দায়িত্ব ছেড়ে দেই, তখনও বিএনপিতে একটা বেশ বড় ধরনের ভাঙন হয়েছে। গুরুত্বপূর্ণ বেশ কিছু নেতা। কিন্তু গত এই 15-16 বছরে এত অত্যাচার, এত নিপীড়ন, এত গুম, এত খুন, এত কিছুর পরে, এবং এত বছর ধরে লড়াই করে চলছি, সাফল্য লাভ করতে পারছি না। সেরকম পরিস্থিতিতেও এই দলটার যে ঐক্য ধরে রাখা গেল, এটা কি কম অর্জন? কিভাবে এটা সম্ভব হয়েছে এটা বুঝবেন আপনারা এই বইগুলির পড়লে। বিভিন্ন দল, অঙ্গদল, বিভিন্ন জেলা, বিভিন্ন উপজেলা, বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন ধর্ম বর্ণের মানুষের অনুষ্ঠানে তারেক রহমান সাহেব কি বক্তব্য রেখেছেন, কি দিয়ে তিনি ধরে রেখেছেন, কি দিয়ে তিনি উদ্দীপ্ত করেছেন, এটা রেকর্ড আপনাদের কাছে থাকবে এই বইটার মাধ্যমে। আমি সেই জন্য সাইফুল ইসলাম সাহেবকে আমি ধন্যবাদ জানাই। আমি আপনার দুর্নীতি দুঃশাসনের ব্যাপারে যে বই, সেটা নিয়ে বেশি বলার কিছু না। এটা সোহেল অনেক বলেছে, মনিজু ভাই বলেছেন, খুব তারা এই ব্যাপারে ভালো বলতে পারবেন। টু বি ভেরি অনেস্ট, এই বই নিয়ে আলোচনা বোধ হয় আমার করাটাই ভালো না আর কি। এই জন্য কারণ আমি কোনোদিন বইটই লিখি নাই ভাই, কাজেই যারা লেখছে তারা আমার সঙ্গে যোগ্য মানুষ, তাদের নিয়ে বলা কিছু যায় না। এটা দুর্নীতি, অনাচার বা অপরাধ, যে কোনো অপরাধ, এটা এমন একটা সার্কেলের মতো যে একটা আপনাকে আর একটাকে টেনে নিয়ে আসে। যেমন এখন কি দুর্নীতি করার জন্য শেখ হাসিনা সরকার দেশে দুঃশাসন কায়েম করেছে, নাকি দুঃশাসন কায়েম করার ফলে দেশে দুর্নীতির ক্ষেত্র প্রস্তুত হয়েছে? কিন্তু সব মিলিয়ে ব্যাপার কিন্তু একটাই হলো যে দেশে দুর্নীতি ছিল এবং দুঃশাসন ছিল। দুঃশাসনকে টিকিয়ে রাখার জন্য যাদের দিয়ে দুঃশাসন টিকিয়ে রাখতে হবে তাদেরকে অবাধে দুর্নীতি করতে দেওয়া হয়েছে। আবার তাদের দুর্নীতির করে তারা যে সম্পদ অর্জন করেছে সেটা যদি রক্ষা করতে হয় তাহলে দুঃশাসন ছাড়া আর কোনো পথ নাই। সুশাসন দিয়ে এটা তো সম্ভব না। কাছে গত 16 বছরের আমাদের এই সময়টাই ছিল দুর্নীতি, অপশাসন বা দুঃশাসন এই যুগ।
হাজার হাজার না, লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট হয়েছে, বিলিয়নের হিসাবে দুর্নীতি হয়েছে। শুধু নিজ বা নিজের পরিবার না, আত্মীয় বন্ধু এমনকি অফিসের পিয়ন পর্যন্ত দুর্নীতির অংশীদার। দলের নেতা কর্মী, আমলা কামলা যা ছিল সবাই দুর্নীতির অংশীদার। উপাচার্য থেকে শুরু করে সেনা প্রধান বলেন আর পুলিশ প্রধান বলেন আর র্যাব প্রধান বলেন, সবার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। আর সবাই মিলে কি পরিমাণ দুর্নীতি করেছে যখন প্রকাশ হতে থাকলো, তখন মানুষ অবাক বিস্ময়ে দেখছে যে দেশের লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ না খেয়ে থাকে, অনাহারে ঘুমাতে যায়, থাকার জায়গা নেই, কর্মহীন, দুস্থ। সে দেশের মানুষের সম্পদ এইভাবে যারা লুট করেছে, তারা তো আজকাল দেখা যায় না, কিন্তু আমরা দেখছি ছোটবেলায় শকুন শকুন মরা গরু খাওয়ার জন্য চলে আসতো দলে দলে। এরা তো সেই শকুন, তারা দুস্থ মানুষের রক্ত মাংস কুড়ে কুড়ে খেয়েছে। পত্রিকায় ছাপা হয়েছে, হাসপাতালে বালিশ কাণ্ডর কথা শুনেছি আমরা, পর্দার কথা শুনেছি আমরা, বটির কথা শুনেছি, 250 টাকার সুচ 25,000 টাকা কেনার কথা শুনেছি আমরা। আমরা পত্রিকায় দেখেছি কেজির মাপে ঘুষ নেওয়া হচ্ছে। গোনার সময় নাই, গোনার অসুবিধা। হ্যাঁ, এবং এক সময় শুনেছি কম্বল চুরি, সেখান থেকে শুনলাম রিজার্ভ চুরি। এই যে বাংলাদেশ, দেশের টাকা ভাগাভাগি করে নেওয়া হচ্ছে, পাচার করা হচ্ছে, নিঃস্ব করা হচ্ছে দেশটাকে। এই থেকে যে মুক্তি, এর একটা মোটামুটি ধারা বিবরণী আপনারা এই বইতে পাবেন। আমি বিশ্বাস করি যে আগামী দিনে এই সব কিছুই আমাদের কাজে লাগবে। মন্দকে গাল দেওয়ার জন্য, প্রত্যাখ্যান করার জন্য, ভালো কিছু করার চেষ্টা করার জন্য এই তত্ত্ব আমাদের কাজে লাগবে। আর এই কাজটা করার জন্য শোভা প্রকাশনী এবং সেন্টার ফর ডেভেলপমেন্ট রিসার্চ তাদেরকে ধন্যবাদ জানাই। সবচেয়ে বেশি ধন্যবাদ যিনি সংকলন এবং সম্পাদনা করেছেন, আমাদের প্রিয় সহকর্মী অধ্যাপক ডক্টর সাইফুল ইসলামকে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।